হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা মালায়াম সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি গত বছর এসেছিল এবং সিনেমাটির নাম হচ্ছে দ্য গোট লাইফ, মানে ছাগলের জীবন। বাংলাদেশে যেমন দুঃখ করে বলি না আমরা কুত্তা বিলের জীবন, সেরকম আর কি। তো সিনেমাটা এক্সপ্লেন করার জন্য আমি এই সিনেমাটার কয়েকটা এক্সপ্লেন দেখেছি এবং এক্সপ্লেন দেখে মনে করো আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছে। সিরিয়াসলি এই গল্পটা এরকমই। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এই সিনেমাটি একবারে সত্য ঘটনার উপর নির্মাণ করা হয়েছে। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আর অ্যাডভার্টাইজিং এর ব্যাপারটা তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। বাংলাদেশের সকল চ্যানেলে অ্যাডভার্টাইজিং দিলে মাঝখানে দেয়, আমাদেরও তাই দিতে হবে। আমরা 8 মিনিটের পর অ্যাডভার্টাইজিং দেবো, তখন তুমি হালকা একটু টেনে নিও। তো যাই হোক, আমরা মূল গল্পে চলে যাই। তো গল্পটি শুরু হয় হচ্ছে সৌদি আরবের এয়ারপোর্ট থেকে, যেখানে দুজন লোককে আমরা দেখতে পাই যারা ভারতের কেরালা থেকে সৌদি আরবে এসেছে কাজের উদ্দেশ্যে। আর তারা দুজন সম্পর্কে ভাই ছিল। বড় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ নাজিব আর ছোট ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হাকিম। আর তারা ইন্ডিয়া থেকে একটা দালালের মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে সৌদির একটা কোম্পানিতে চাকরিতে এসেছে। তো এয়ারপোর্ট পাসিং এর সময় নাজিব এয়ারপোর্ট অফিসারকে পাসপোর্ট জমা দেয়, কিন্তু ইমিগ্রেশনের যে অফিসার সে নাজিবকে কিছু প্রশ্ন করে, কিন্তু নাজিব বুঝতে পারে না, কারণ নাজিব ছিল একদম অশিক্ষিত, সহজ সরল, সে পড়ালেখা করতেই পারেনি। কিন্তু তার ভাই হাকিম মোটামুটি পড়ালেখা জানে আর সে হিন্দি এবং ইংলিশ মোটামুটি ভালোই পারে। তো হাকিম এসে এয়ারপোর্ট অফিসারকে হিন্দি ইংলিশ মিলিয়ে বোঝানোর চেষ্টা করে যে তারা ইন্ডিয়ার কেরালা থেকে সৌদি আরবে এসেছে কাজের উদ্দেশ্যে। তো এরপর অফিসার তাদের দুজনকে পাসিং এর অনুমতি দেয়। আর এরপর তারা এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখে যে তাদের এজেন্ট বা তাদের কোম্পানি থেকে কেউ তাদেরকে নিতে আসেনি, কিন্তু অন্যদিকে দেখে বাকি যারা লোক এসেছে ওদের সাথে একই বিমানে তাদের এয়ারপোর্ট থেকে কেউ না কেউ এসে নিয়ে যাচ্ছে। এরপর তারা এয়ারপোর্টে থাকা একটা ইন্ডিয়ান কর্মচারীকে বলে, আমরা ইন্ডিয়া থেকে এখানে কাজের উদ্দেশ্যে এসেছি, কিন্তু আমাদের এখানে কেউ নিতে আসেনি। তো এরপর ওই লোকটা করে কি ওদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে পাসপোর্টে থাকা কোম্পানির নাম্বারে কল দেয়, কিন্তু কেউ কল ধরে না। আর তখন কর্মচারীটি তাদেরকে বলে, আজকে শুক্রবার আর এখানে বন্ধের দিন, আর তোমাদের কোম্পানির হয়তো শুক্রবারে সকল নাম্বার বা অফিস বন্ধ রয়েছে, তাই কেউ কলটা ধরছে না। আর এরপর সে ওদেরকে এয়ারপোর্টে অপেক্ষা করতে বলে চলে যায়। তো যাই হোক, তখন নাজিম আর হাকিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। অনেক রাত হয়ে গিয়েছে আর হঠাৎ তারা দেখে একজন বৃদ্ধ লোক কাউকে খুঁজছে। তো নাজিমের ছোট ভাই হাকিম তখন বলে, এটাই মনে হয় আমাদের কফিল, মানে কফিল আরবি শব্দ যেটার অর্থ হচ্ছে মালিক। তো যাই হোক, এরপর তারা দুজন তার কাছে যায়। আর এই বৃদ্ধ লোকটির নামটি সিনেমাতে বলা হয়নি, তাকে কফিলই বলা হয়েছে, তবে সিনেমা দেখার পরে ওর নাম তুমি শুয়ারের বাচ্চাও দিতে পারো। তো যাই হোক, ওই লোকটা আরবি ভাষায় কথা বলে আর এই কারণে ওরা তার কথা বুঝতে পারে না। আর তারপর সে ওখান থেকে চলে যায়। তো এরপর ওরা দুজন অনেক টেনশন করতে থাকে যে ওরা এখনো বাড়িতেও খবর জানাতে পারেনি, বাড়ির লোক হয়তো এখন অনেক টেনশন করছে। তবে কিছুক্ষণ পরে ওই কফিল এসে ওদের হাত থেকে পাসপোর্ট নিয়ে দেখতে থাকে আর তারপর ওদেরকে গাড়িতে ওঠার ইশারা দেয়। তো এতে নাজিম হাকিম খুব খুশি হয়ে যায়, তারা মনে করে এটাই হয়তো আমার কফিল বা এটাই আমার মালিক। তো ওরা গাড়িতে উঠে খুশি মনে রওনা দিতে শুরু করে। তো নতুন শহরের সবকিছু দেখে ছোট ভাই হাকিম অনেক খুশি এবং তারা দুজনই অবাক দৃষ্টিতে সবকিছু দেখতে থাকে। বাট এরই মধ্যে হাকিমের মনে পড়ে যে তারা বাড়িতে তো ফোন করে কিছু জানালো না। তো তখন হাকিম কফিলকে বাড়িতে ফোন দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু কফিল আরবি ভাষায় ধমক দিয়ে দেয়, যার কারণে হাকিম আবারও পেছনে চুপচাপ বসে থাকে। আর একটু পরেই সেই কফিলের পাশ দিয়ে আরেকটা গাড়ি যাচ্ছিল আর সেই লোকটা কফিলে বলে, এদেরকে নিয়ে তুমি কি মরুভূমিতে যাচ্ছ? মানে তারা স্থানীয়, তারা জানে আর কি যে কে কি করতে যাচ্ছে। বাট তখন এই ওদের কফিল বলে, না এরা একটু অসুস্থ, তাই ওদেরকে নিয়ে হসপিটালে যাচ্ছে। তো এরপর নাজিব ও হাকিম গাড়িতে ঘুমিয়ে পড়ে এবং সারা রাত লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে তাদেরকে একটা মরুভূমিতে নিয়ে আসা হয়, যেখানে আশেপাশেও কোনো মানুষের অস্তিত্ব ছিল না। তো এমন একটা জায়গা দেখে ওরা দুজনে তো চমকে ওঠে। তো ছোট ভাই হাকিম বলতে থাকে, আমাদের তো শহরে থাকার কথা ছিল এবং একটা কোম্পানিতে হেল্পারের কাজ করার কথা ছিল, তাহলে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে কেন? আর তখনই তারা দেখতে পায় যে তাদেরকে একটা ছাগলের ফার্মে আনা হয়েছে আর ফার্মের ভেতর থেকে একজন আরাবিয়ান লোক বের হয়ে আসে। আর তখন ওই কফিল তাকে বলে, তুমি এই ছেলেটাকে রেখে দাও, আমি কাল সকালে আবার আসবো। তবে তাদের আরবি কথা নাজিব আর হাকিম বুঝতে পারে না। তবে তারপরেও ওরা করে কি হিন্দি আর ইংলিশ মিলিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে আমাদের কোম্পানি কোথায়। বাট কফিল ওদের কথায় কোনো পাত্তা দেয় না, বরং হাকিমকে জোর করে এই আরাবিয়ান লোকের কাছে তুলে দেয়। বাট নাজিব তখন বলে, আমাদের তো একসাথে কাজ করার কথা ছিল, ওকে কেন এই জায়গায় রাখা হচ্ছে? বাট কফিল ওর কথা না শুনে ওকে গাড়িতে বসতে বলে, কিন্তু নাজিব কোনোভাবে এটা মানছিল না। আর তখন কফিল করে কি চাবুক দিয়ে তাকে মারতে শুরু করে। আর অন্যদিকে হাকিমও ভাইয়া যেও না বলে চিৎকার করতে থাকে, কিন্তু নাজিব কোনোভাবেই মানছিল না। আর তখন কফিল করে কি তাকে চাবুক দিয়ে মারতে থাকে। আর অন্যদিকে হাকিমও ভাইয়া যেও না বলে চিৎকার করতে থাকে। তবে তারা দুই ভাই বুঝতে পারে না যে তাদের সাথে কি হচ্ছে। বাট হয়তো তোমরা বুঝতে পেরেছো যে এরা সৌদি আরবের দালাল চক্রে ফেসে গিয়েছে। তো যাই হোক, এক পর্যায়ে নাজিব গাড়িতে উঠে পড়ে এবং হাকিমকে ছেড়ে সেখান থেকে চলে যায়। আর গাড়ি চলতে থাকে আর নাজিব অসহায়ের মতো তাকিয়ে থাকে। আর কিছুক্ষণ পরে গাড়িটি আরেকটা জায়গায় চলে আসে আর নাজিব নেমে দেখতে পায় সেখানেও আরেকটা ছাগলের ফার্ম রয়েছে। আর সেই ফার্ম থেকে আরেকটি লোক বেরিয়ে আসে যার নাম ছিল হচ্ছে কফিল জুনিয়র আর কি, মানে সিনেমাতে নাম দেওয়া হয়নি, মনে করো ওই কফিলের জুনিয়র কফিল। তো তখন কফিল করে কি নাজিবকে কফিল জুনিয়রের কাছে রেখে সেখান থেকে চলে যায়। তো নাজিব তখন সেই কফিল জুনিয়রকে বলে, আমাকে একটা মোবাইল করতে হবে, কল করতে হবে। তবে কফিল
জুনিয়র তার হিন্দি কথা বুঝতে পারে না আর সে তাকে আরবি ভাষায় ভেতরে আসতে বলে। আর নাজিবও তখন ধীরে পায়ে এদিক ওদিক তাকিয়ে ভেতরের দিকে হাঁটতে থাকে। তো নাজিব সেখানে দেখে একটা বৃদ্ধ লোক বসে রয়েছে। তো ওই বৃদ্ধ লোকটি নাজিবকে দেখে জিজ্ঞাসা করে তুমি কে। তবে নাজিব তার কথা বুঝতে পারে না, কারণ লোকটি ইন্ডিয়ারই কোন একটা ভাষায় কথা বলছিল, হয়তো মনে করো ভোজপুরি বা অন্য কোনো ভাষা, কিন্তু নাজিবের ভাষা ছিল হচ্ছে মালায়াম। সে হিন্দিও খুব ভালো একটা জানে না। তবে এখানে নাজিব কনফার্ম হয়ে যায় যে এই লোকটিও ইন্ডিয়ান, কিন্তু তাদের ভাষা এক নয়। তো যাই হোক, নাজিবের তখন খুব পিপাসা পায় আর সে তাকে পানির কথা জিজ্ঞেস করলে ওই বৃদ্ধ লোকটি তাকে ইশারা দিয়ে পানির ট্যাঙ্কটি দেখিয়ে দেয়। তো নাজিব সেখানে গিয়ে পানি খেয়ে একটু স্বস্তি পায় আর তখনই সেখানে একটা উট তাকে উঠিয়ে দেয়। আর এই উটের চেহারা দেখে নাজিব তো ভয় পেয়ে যায়। আর এরপর বাইরে বেশি ঠান্ডা হওয়ার কারণে নাজিব ওই বৃদ্ধ লোকটিকে বলে ঘুমানোর জায়গায় কোথায়, মানে ইশারাতে বলে। তো বৃদ্ধ লোকটি বলে তোমার যেখানে ইচ্ছা সেখানে ঘুমিয়ে নাও। তো নাজিব তো তার ভাষা বুঝতে পারে না আর তখন সে মনে করে যে হয়তো ভেতরে ঘুমাতে বলেছে, আর তাই সে করে কি ওই কফিল জুনিয়রের তাঁবুর ভেতরে গিয়ে ঢুকে যায় এবং সেখানে গিয়ে শুয়ে পড়ে এবং শুয়ে শুয়ে তার গ্রামের কথা ভাবতে থাকে। তো এখানে আমরা দেখতে পাই সে এই সৌদিতে আসার আগে সবুজ শ্যামল কেরালার সুন্দর একটা গ্রামে বসবাস করতো এবং নদী থেকে বালি উত্তোলনের কাজ করতো। তবে এই কাজ করে সে খুব একটা বেশি টাকা পেত না, রোজ হয়তো 300-400 টাকা পেত। সংসার খুব ভালো চলছিল না। আর তখন তার এলাকার এক পরিচিত বন্ধু তাকে বিদেশ যাওয়ার কথা বলে এবং বলে যে বিদেশে গেলে নাকি অনেক টাকা কামানো যায়। তো নাজিব তখন তার বন্ধুকে বলে সেখানে যেতে কত টাকা লাগবে। তো তখন তার বন্ধু বলে 30,000 টাকাতেই পাসপোর্ট ভিসা এসে যাবে। নাজিব বলে আমার কাছে তো এত টাকা নেই, এত টাকার জন্য তো আমাকে ঘর বিক্রি করতে হবে। তখন ওর বন্ধু বলে সবাই যেটা করবে তুমি সেটাই করো, তুমি ঘর বন্ধক রেখে সৌদি আরবে চলে যাও, সেখানে 1 মাস কাজ করলে তো তুমি তোমার ঘর বন্ধক ছাড়াতে পারবে। আর যদি তুমি বন্ধু সেখানে 2-3 বছর কাজ করো, সারা জীবন বসে খেতে পারবে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, বাংলাদেশ থেকে সৌদি যেতে মিনিমাম 3.5 থেকে 5 লাখ টাকা লাগে, কিন্তু ইন্ডিয়া থেকে যেতে ওই 70,000 টাকা বা 80,000 টাকা এরকম লাগে এখন। তো যাই হোক, এরপর নাজিব তার সাথে বিষয়টি নিয়ে কথা বলে এবং তার বন্ধুর মাধ্যমে এক দালালের কাছে যায় এবং বলা যায় এখানে নাজিব তার জমানোর সকল টাকাগুলো ওদেরকে দিয়ে দেয়। তবে এই বিষয় নিয়ে নাজিবের বাড়িতেও খুব আশা ছিল, কারণ তাদের ছেলে এবার বিদেশে যাবে, অনেক টাকা কামাবে, তাদের সমস্ত আর্থিক সমস্যা মিটে যাবে। আর এই যে এই মহিলাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাজিবের স্ত্রী, তার নাম হচ্ছে শাইনু আর সে আজকে 3 মাসের অন্তঃসত্ত্বা। তো নাজিব তার স্ত্রী এবং সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয় এজন্য বিদেশ যাওয়া একটু তাড়াহুড়া করছে। আর নাজিবের মা নাজিবের জন্য একটা বিশেষ ধরনের আচার বানায় যেটা সে রাস্তায় গিয়ে খেতে পারবে। তো যাই হোক, এরপর শাইনু আর নাজিবের একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে তাদের ভাঙাচোরা ঘরটাকে মেরামত করে নতুন একটা ঘর তৈরি করবে। বাট তখনই হঠাৎ করে নাজিবের কফিল জুনিয়র লাথি মেরে ওকে ঘুম থেকে উঠিয়ে দেয় এবং জুনিয়রকে আরবি ভাষায় গালাগালি করে বলতে থাকে তুই চাকর হয়ে আমার সাথে ঘুমাস, তোর সাহস তো কম না, বাইরে গিয়ে ঘুমা। তো নাজিব তখন বলে বাইরে অনেক ঠান্ডা, আমি কোথায় গিয়ে ঘুমাবো। তবে কফিল জুনিয়রের কথা বুঝতে পারে না, জবাবও দেয় না এবং বাইরে বের করে দেয়। আর তখন নাজিব তার ব্যাগ থেকে তার মায়ের বানানো আচার বের করে তাদের কথা মনে করতে করতে সেই রাতটা কাটিয়ে দেয়। আর পরের দিন সকালে নাজিব দেখতে পায় ওই বৃদ্ধ লোকটি ছাগলের দুধ দোয়াচ্ছে। তো নাজিব ওই লোকটিকে নাম জিজ্ঞাসা করে, কিন্তু ওই লোকটি ভোজপুরি বা অন্য কোনো ভাষায় বলে আমার নিজের নাম এখন আর মনে নেই। আর এরপর ওই লোকটি নাজিবের হাতে দুধ দিয়ে কফিল জুনিয়রকে দিয়ে আসতে বলে, কিন্তু নাজিব তার কথা বুঝতে পারে না। সে মনে করে হয়তো তাকে খাওয়ার জন্য বলেছে, তাই সে নিজেই দুধ পান করতে থাকে। আর তাকে দুধ পান করতে দেখে ওই লোকটি ওর কাছ থেকে দুধ ছিনিয়ে নেয় এবং ইশারা ইঙ্গিতে বোঝায় যে এটা কফিল জুনিয়রকে দিয়ে আসতে বলেছে। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। তো যাই হোক, নাজিব এইবার এটা বুঝতে পারে এবং দুধ নিয়ে কফিল জুনিয়রকে দিতে যায়। আর কফিল জুনিয়র দুধ খাওয়ার পরে নাজিব তার পায়ে পড়ে যায় এবং তাকে আকুতি মিনতি করে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু কফিল জুনিয়র তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং আরবি ভাষায় বলে ওই বৃদ্ধের কাছে গিয়ে কাজ শিখ। আর তখনই সেখানে
গাড়িতে করে সেই কফিল চলে আসে যে ওকে এখানে এর আগে রেখে গিয়েছিল। আর তখন কফিল এবং কফিল জুনিয়র মিলে একটা জায়গার কথা বলছিল। বাট তখনই নাজিব এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে সে তার গ্রামের সবকিছু বিক্রি করে এখানে এসেছে যেন কিছু টাকা রোজগার করে বাড়ি পাঠাতে পারে। তবে তারা ওকে মানুষই মনে করে না। আর তখন নাজিব করে কি তার ব্যাগ থেকে পাসপোর্ট বের করে এবং তাদের কোম্পানির নাম দেখালে সে করে কি উল্টো ওই পাসপোর্টটা ছিঁড়ে ফেলে। আর তখন নাজিব বুঝতে পারে সেইখানে অনেক বাজেভাবে ফেসে গিয়েছে এবং নাজিব তখন তার ছেঁড়া কাগজগুলো দেখে কান্না করতে থাকে। আর কিছুক্ষণ পর কফিলটা তাঁবুর ভেতরে গিয়ে এক ধরনের মোটা রুটি তৈরি করতে থাকে। আর তখন কফিল তাকে রুটি খাওয়ার জন্য ডাকে, কিন্তু নাজিব তাদের উপর রাগ করে মুখ ঘুরিয়ে নেয়। আর তারপর আবারও রুটি দেখে তাকে ডাক দিলে সে ক্ষুধার যাতনায় রুটি খেতে তাদের কাছে চলে আসে। আর এই রুটিগুলো ছিল খুবই মোটা এবং শক্ত, কোনো সবজিও ছিল না। তো নাজিব করে কি রুটিগুলো পানিতে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিল এবং তার চোখ দিয়ে পানি পড়ছিল। তো বুঝতেই পারছো সিচুয়েশনটা কি। তো যাই কি এরপর নাজিব বিকাল ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করে যে এখান থেকে মেন রোডটা কত দূর, কিন্তু ওই বৃদ্ধ লোকটা বলে আমি সেটাও যাই না। তো নাজিব এখানে বুঝতে পারে যে ওকে ঠিক যেভাবে এখানে আনা হয়েছে এই বৃদ্ধ লোকটাকেও হয়তো ওর মতো বয়সে এখানে আনা হয়েছিল এবং তারপর সারা জীবন এখানেই রয়েছে। তো যাই হোক এরপর রাত নেমে আসলে মরুভূমির প্রচন্ড ঠান্ডায় নাজিব করে কি কফিল জুনিয়রের একটা ভাঙা গাড়ির ভেতরে ঘুমানোর চেষ্টা করে এবং মনে মনে অতীতের কথা ভাবতে শুরু করে। আর তারপর সে সেখানে শাইনুর সাথে কাটানো দিনগুলো মনে করে এবং দেখতে দেখতে আর অতীতে সেই দিন আমাদের দেখানো হয় যেদিন নাজিবের ফ্যামিলি নাজিবকে বিদায় জানাতে স্টেশনে এসেছিল এবং তখন আমরা ফার্স্ট জানতে পারি যে নাজিব আর হাকিম এরা মূলত আপন ভাই নয়, এরা দুজন খালাতো ভাই। তবে খালাতো ভাইদের সম্পর্ক আপন ভাইদের মতোই হয়। তো যাই হোক এরপর ট্রেন ছেড়ে দেয় এবং নাজিব তার মার স্ত্রীকে বিদায় দেয়। আর এগুলো ভাবতে ভাবতেই নাজিব সেই রাতটা কাটিয়ে দেয়। আর পরের দিন সকালবেলা নাজিব করে কি পানি নিয়ে মরুভূমিতে টয়লেট করছিল, কিন্তু ওই সময় কফিল এসে তার কাছ থেকে পানি নিয়ে আরবি ভাষায় গালাগালি পারতে থাকে। তো নাজিব তখন বলে পানি ছাড়া আমরা পরিষ্কার হব কিভাবে, কিন্তু কফিল তোর কথা বুঝতে পারে না, ওকে মানুষ না মনে করে চলে যায়। কারণ বুঝতেই পারছো সৌদি আরবে তো পানি টাকা দিয়ে কিনতে হয়। তো তখন পাশে থেকে ওই বৃদ্ধ লোকটি নাজিবকে ইশারা ইঙ্গিতে বালুর ব্যবহার করতে বলে। তো এই কথা শুনে নাজিবের অনেক খারাপ লাগে। তো এর কিছুক্ষণ পরে শহর থেকে একটা গাড়ি তাদের টাঙ্কিতে পানি ভরাতে আসে। আর ওই গাড়ির ড্রাইভারকে নাজিব রিকোয়েস্ট করে যেন তাকে মেইন রোডে ছেড়ে দিয়ে আসা হয়, সে ভুল করে এই জায়গায় চলে এসেছে। বাট ঠিক তখনই পেছন থেকে কফিল চলে আসে আর সে নাজিবকে জিজ্ঞাসা করে তুই কি নিয়ে কথা বললি। তো নাজিব চুপ থাকার কারণে সে করে কি তার মাথার চাবুক খুলে নাজিবকে মারতে থাকে এবং মারের এক পর্যায়ে নাজিব তার চাবুকটা ধরে ফেলে এবং বলে আমি এখান থেকে চলে যাব। তো এটা দেখে কফিল করে কি তার তাঁবুর ভেতর থেকে বন্দুক নিয়ে আসে, যেটা থেকে নাজিবের হুশ উড়ে যায়। তারপর কফিল করে কি বন্দুকের পেছন দিয়ে নাজিবের মাথায় আঘাত করে এবং নাজিব ব্যথা পেয়ে নিচে পড়ে যায়। আর এই দৃশ্য ড্রাইভার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর ওই ড্রাইভার হয়তো বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়ার কোনো একটা হবে আর কি। তো ড্রাইভার যখন এই দৃশ্যটা দেখছিল তার অজান্তেই টাঙ্কি ভরে পানি পড়তে থাকে। তো এটা দেখে নাজিবের নিজের গ্রামের কথা মনে পড়ে যায় যে সে এখানে পানির কষ্ট করছে অথচ তার গ্রামে পানির কোনো অভাব ছিল না। তো যাই হোক পরদিন সকালে কফিল জুনিয়র নাজিবকে ডাকতে থাকে আর নাজিবকে ছাগলের দুধ দোয়াতে বলে, কিন্তু নাজিব বলে আমি তো দুধ দোয়াতে পারি না। আর ওই বৃদ্ধ লোকটি কোথায়, এগুলো তো তার কাজ ছিল। তবে তারপরে ওকে ধমক দেওয়া হয় এবং সে কফিলের কথায় দুধ দোয়াতে আসে। তো নাজিব দুধ দোয়ানোর সময় একটা ছাগল তাকে লাথি মারে, কারণ এই সেই কাজটা করতে যায় না। তো এরপর কফিল জুনিয়র তাকে দেখিয়ে দেয় কিভাবে দুধ দোয়াতে হয়। তো নাজিবও দুধ দোয়ানো শিখে যায়। আর এখন বৃদ্ধ লোকটি না থাকার কারণে নাজিবকে এই ছাগলগুলো চড়াতে হবে। কিন্তু হঠাৎ করে একটা সময় দুইটা ছাগল বা ভেড়া একে অপরের সাথে লড়াই শুরু করে, যেটা দেখে নাজিব ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু উল্টো নাজিবকে ওই ভেড়াগুলো আহত করে দেয়। এবং এখানে একটা কথা বলতে হচ্ছে ভেড়া ছাগল কিন্তু খুব পাজি, ওরা মনে করো সিংহকে অ্যাটাক করে দেবে রাগ হয়ে গেল। তো যাই হোক তখনই কফিল চলে আসে এবং সে নাজিবকে কিছুটা পানি পান করায়। তবে নাজিব তাকে বলে তার দ্বারা এসব কিছু হবে না, তাকে হসপিটালের রাস্তা দেখিয়ে দিতে বলে, কিন্তু কফিল ওকে চুপচাপ কাজ করতে বলে। আর নাজিব তখন ব্যথা নিয়ে আল্লাহ আল্লাহ বলে কাঁদতে থাকে। ওইখানে আমি একটা প্রশ্ন করবো, আমার কথাটা অনেকে মাইন্ড করতে পারো। তো ওই মুসলিম শুনলে বা এক ধর্মের মানুষ শুনলে অনেকে খুশি হও না। দুনিয়াটা আসলে এইভাবে কাজ করে না, দুনিয়াটা স্বার্থের জন্য কাজ করে এবং এখানে মানুষের কাজ করে যে কে ভালো মানুষ কে খারাপ মানুষ এইটা। তো নাজিবও কিন্তু একটা মুসলিম, ওইখানে মুসলিম এলাকাতে গিয়েছে, নবীর দেশে গিয়েছে, কিন্তু ওর সিচুয়েশনটা দেখতে পাচ্ছ কি অবস্থা। আর এটা আউট অফ টপিক আরেকটা কথা বলি যে এরা আসলে মধ্যযুগে এত বেশি বর্বর ছিল, তার জন্যই কিন্তু সেখানে নবী রাসূল গিয়েছিল যে ওদেরকে হেদায়েত আনার জন্য। আর এখনো তো সেখানে অনেক হেদায়েত ছাড়া মানুষ আছে এবং ওভারঅল অন্যান্য কান্ট্রির চেয়ে আমি যতদূর জানি সৌদির মানুষগুলো আসলে একটু বেশি খারাপ, ওদের মানবতা অনেক কম, টাকা পয়সা বেশি তো মানবতা অনেক কম। তো যাই হোক ও যখন আল্লাহ আল্লাহ বলে কাজ ছিল তখনই ছোট্ট একটা ছাগল এসে ওদের পাশে দাঁড়ায় আর অন্য ছাগলগুলোকে ডেকে নিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। মানে হয়তো ওই ছোট্ট ছাগলগুলো বাকি সব ছাগলকে বোঝানোর চেষ্টা করছে যে আজকে থেকে তারা নাজিবকে কষ্ট দেবে না। তো মানুষরূপী এই সৌদি শয়তানগুলো এইটা না বুঝলেও ওদের আর্তনাতেই পশু বুঝতে পেরেছে। তো এইভাবে 3-4 মাস কেটে যায়, কিন্তু এই বৃদ্ধ লোকটি আর আসে না। আর তাই প্রতিদিনই নাজিবকে ভেড়া ছাগল চড়াতে নিয়ে যেতে হয়। আর এরপর হঠাৎ একদিন ভেড়ার লোম কিনতে শহর থেকে গাড়ি আসে আর তখন ওই গাড়িতে অনেক মাস পরে নাজিব আয়নায় তার চেহারা দেখতে পায়। সে দেখতে পায় তার চুল দাড়ি অনেক বড় হয়ে গিয়েছে, প্রচন্ড রোগে থাকার কারণে সে কালো হয়ে গিয়েছে, সে কাবু হয়ে গিয়েছে। বাট ওই মুহূর্তে পেছন থেকে কফিল এসে সেই গাড়ির কাঁচটাই ভেঙে দেয় বা আয়নাটা ভেঙে দেয় এবং বকাবকি করে চলে যায়। আর এই কফিলদের দেখে আমার শুধু গা জ্বলতেছে
ভাই সিরিয়াসলি। মানে ইউরোপিয়ানদের তো আমরা ন্যাংটা দেশ বলে এই জন্য খারাপ, কিন্তু মানবতার দিক দিয়েই যে সৌদিনের চেয়ে ইউরোপিয়ানরা অনেক বেশি ভালো সিরিয়াসলি। তো যাই হোক, আমি যদি নাজিবের জায়গায় থাকতাম, পিস্তল আছে না, বের করে আমি 3টারে গুলি করে তারপর প্রয়োজনে মরতাম, যে এমনি তো মরমশালা তোদেরকে মেরে মরি। তখন নাজিব করে গিয়ে সেখান থেকে একটা আয়নার অংশ নিয়ে নেয়, আর এরপর সে যখন উট নিয়ে মরুভূমিতে যায় তখন বেচারা নাজিব তার কাচের টুকরো দিয়ে নিজের দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু এই কাচের টুকরো দিয়ে কোনো কাজ হয় না। আর তারপর নাজিব তার পরিবারের কথা মনে করে কাঁদতে থাকে। আর তখনই হঠাৎ করে তার মাথায় আত্মহত্যার চিন্তা আসে, আর সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য একটা পাহাড়ের উপরে ওঠে। আর সে যখন লাফ দিতে যাবে তখনই সে দেখতে পায় নিচে অনেকগুলো শকুন কি যেন খাচ্ছে। তো এটা দেখার জন্য নাজিব করে কি নিচে নেমে আসে এবং দেখতে পায় শকুনের একটা মানুষের লাশ খাচ্ছে। তো প্রথমে ওই লাশটিকে চিনতে না পারলেও একটু মনোযোগ দিয়ে দেখার পরে সে লাশটাকে চিনে ফেলে। ওইটা ছিল হচ্ছে সেই ভোজপুরি বা তামিল ভাষায় কথা বলা লোকটি, মানে যে কিনা ওর সাথেই কাজ করছিল, 2 দিন ধরে পারা যাচ্ছিল না সেই লোকটি। তো নাজিব তাকে দেখে কাঁদতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে যে সেও আমার মতো এখানে আটকা পড়ে গিয়েছে এবং আর জীবন সহ্য করতে পারেনি বলে নিজেকে শেষ করে দিয়েছে, বা কফিলরাই তাকে গুলি করে মেরে দিয়েছে কারণ সে আগের মতো আর কাজ করতে পারে না। তো চিন্তা করো ভাই। এবং এইখানে যে তামিল লোকটা এসেছিল সেও বাড়ি থেকে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল, তার ফ্যামিলি অনেক স্বপ্ন দেখেছিল, অথচ ওর অস্তিত্ব বা বেঁচে আছে কি মরে আছে ওর ফ্যামিলি কখন এটা জানবেই না। এবং প্রতি বছর লাখ লাখ মানুষ সৌদি যায় এবং এরকম 200-100 ঘটনা অবশ্যই আছে যেটা আমাদের কানে আসেও না। আর এর বাইরে ওদের সমকামিতারও সমস্যা রয়েছে ব্যাপক। তো যাই হোক, ওই তামিল লোকটির অবস্থা দেখে ওর মন খারাপ করে সেখান থেকে ফিরে আসে। আর কফিল জুনিয়রের ভাঙা গাড়িতে বসে সে তার মায়ের আচারের গান নিতে থাকে এবং তাদের কথা মনে করতে থাকে। আর হঠাৎ সে সিদ্ধান্ত নেয় সে আর এখানে থাকবে না, সে যে করে হোক সে তার স্ত্রী সন্তানের জন্য এখান থেকে পালিয়ে যাবে। তো পরের দিন সে যখন ভেড়া চড়াতে মরুভূমিতে যায় তখন সেখান থেকে পালাতে শুরু করে। সে একদিকে দৌড়ে যেতেই থাকে, কিন্তু সে জানে না যে কফিলরা তো সবসময় তাকে নজরে রাখছে। তো কফিলকে পালাতে দেখেই উট নিয়ে তার পিছু যাওয়া শুরু করে এবং কিছু দূর যাওয়ার পরে কফিল তার বন্দুক দিয়ে ওর পায়ের পাশে একটা গুলি করে। তো এর ফলে নজিব সেখানেই পড়ে যায়। আর তারপর কফিল তার কাছে আসে আর পরের বার থেকে সে যেন আর পালাতে না পারে এর জন্য বন্দুক দিয়ে একটা পা ভেঙে দেয় ভাই। আর তখন নাজিবের জ্ঞান ফিরে যায়। আর জ্ঞান ফিরে সে দেখতে পায় তাকে একটা ভেড়া ছাগলের খাঁচার মধ্যে বেঁধে রাখা হয়েছে। আর তার পিপাসা লেগেছে, এই কারণে খাঁচা থেকে সে বের হয়ে ওই ভেড়া ছাগলের পানি খেয়ে পিপাসা মেটায়। আর সে বুঝতে পারে তার পালানোর আর পথ নেই, কারণ তার পাটা ভেঙে ফেলেছে, ওই পায়ের আর চিকিৎসাও কোনোদিন করা হবে না, সেভাবে এখানে আটকা পড়ে থাকবে, তার জীবন এখানেই কাটবে। তো এইভাবে সময় যেতে যেতে কয়েক বছর কেটে যায়। আর নাজিব এই পরিবেশে নিজেকে মেনে নেয়। পালানো তো দূরের কথা, সে তার পরিবারের কাছে আর কোনোদিন দেখতে পাবে সে আশাও ছেড়ে দিয়েছে, কারণ যতদূর চোখ যায় মরুভূমি আর মরুভূমি। আর এছাড়াও পা ভাঙার কারণে সে এখন লাঠির মাধ্যমে চলাচল করে। তো যাই হোক, একদিন সে যখন মরুভূমিতে ভেড়া চড়াতে যায় তখন সে আকাশে কালো মেঘ দেখতে পায় এবং কিছুক্ষণের মধ্যে শিলা বৃষ্টি তৈরি হয়। তো মরুভূমিতে হঠাৎ এরকম বৃষ্টি দেখে ও তো অনেক খুশি হয়ে যায়। আর এটা দেখে নাজিব করে কি সকল ছাগল ভেড়া নিয়ে একটা পাহাড়ের নিচে চলে আসে। কিন্তু নাজিব তখন পাহাড়ের গুহার ওই পাশ থেকে একটা মালায়াম গানের সুর শুনতে পায়। তো ও তো অবাক হয়ে যায়। আর তারপরও করে কি সেখান থেকে ভেতরে ঢোকা শুরু করে। আর তারপর সামনে একটা মানুষ এসে হাজির হয়। আর এরপর যখন ওই মানুষটা ওর সামনে আসে ওরা দুজনকে চিনে ফেলে। এইটার কেউ না, এটা ওর আপন খালাতো ভাই হাকিম, যার অবস্থা নাজিমের মতোই হয়েছে। তো তারা একে অপরকে ধরে কাঁদতে থাকে, না জানি কত বছর পর তারা একে অপরকে দেখলো। আর তোমরা চিন্তা করো সিচুয়েশনটা কি ভাই। তো যাই হোক, এরপর হাকিম নাজিবকে বলে আমি এখান থেকে তো পালাবোই। নাজিব বলে আর এটা সম্ভব না ভাই, আমি এর আগে পালানোর চেষ্টা করেছি কিন্তু কফিল তো আমার পায়ে ভেঙে দিয়েছে। তো হাকিম এইসব কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায়। বাট এর মধ্যে হাকিমের মালিক এদিকে চলে আসে। আর তখন হাকিম তাকে দেখে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে যায় এবং বলে আমরা এখানে আবারও দেখা করব। তো পরের দিন নাজিব যখন উট নিয়ে মরুভূমিতে যায় তখন কিছুটা দূর থেকে হাকিম তাকে দেখে ইশারা দেয়। আর সে নাজিবের জন্য একটা জায়গায় একটা চিঠি রেখে দেয় এবং সেখান থেকে চলে যায়। আর নাজিব যখন সেই চিঠিটা আনতে যাবে তখনই সেখানে তার কফিল চলে আসে। আর কফিলকে দেখে সে এমন একটা ভাব নেয় যেন সে টয়লেট করছে। আর তখন কফিল সেখান থেকে চলে যায়। আর তারপর সে হাকিমের দেওয়া চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করে, যেখানে হাকিম লিখেছে আমাদের এখানে পাশে একটা কফিল রয়েছে আর তার কাছে আমাদের মতো একটা ইব্রাহিম নামে আফ্রিকান লোক রয়েছে। আর সে এখানকার সমস্ত রাস্তাঘাট চেনে, যার ফলে ইব্রাহিম সহ আমরা এখান থেকে পালাতে পারবো। তো এমন সংবাদ শুনে নাজিমের চোখ থেকে পানি বের হয়ে আসে। আর সে সেদিনের মতো বাড়ি ফিরে যায়। আর এরপর দিন সুযোগ বুঝে তারা তিনজন একটা জায়গায় দেখা করে। তো তখন ইব্রাহিম বলে কিছুদিন পরে বড় কফিলের মেয়ের বিয়ে, আর তাই সকল কফিলরা সেখানে যাবে। আর তখন সুযোগ বুঝে আমরা সবাই পালিয়ে যাব। তো এইভাবেই ইব্রাহিম তার সকল প্ল্যান খুলে বলে। তো এর কিছুদিন পরে সেই দিনটা এসে যায় যেদিন রাতের বেলা সকল কফিলরা মিলে আনন্দ করতে থাকে। আর তখন নাজিবের কফিল তাকে একটা ছাগলের রান দেয় এবং বলে পরের দিন তুই বিরিয়ানিও পাবি। তো পরের দিন সকালে কফিল জুনিয়র নাজিবের হাতে একটা রুটি ধরিয়ে দিলে সে বলে ভেড়া ছাগলগুলোকে ঘাস আর পানি আমি দিব এবং সবকিছু দেখে রাখবো, টেনশন করবেন না। আবার কফিলও বলে আমি ওখান থেকে ফিরে আসার জন্য তোর জন্য বিরিয়ানি নিয়ে আসবো। তো এটা বলে সবাই সেখান থেকে চলে যায়। আর যাওয়ার পরে নাজিব করে কি ফাইনালি মুক্ত, সে কাপড় চুপড় খুলে পানি দিয়ে গোসল করে, কারণ এখানে আসার পরে আজকে কয়েক বছর সে এখন পর্যন্ত গোসল করেনি, ওকে পানি দেবে কে। তো এরপর গোসল করে সে অনেক খুশি হয়। তারপর নাজিব তার পুরোনো কাপড় চুপড় গুলো পরে নেয় যেগুলো সে পরেছিল। তো এরপর অনেকদিন পরে গোসল করে নাজিব অনেক খুশি, মানে যেগুলো পরে এখানে এসেছিল। ও দেখতে পাই ভয়ানক পরিবেশে থাকতে থাকতেও অনেক চিকন হয়ে গিয়েছে, শার্টও লাগে না, প্যান্টও ফিট হয় না। তো এই জন্য সে করে কি ওখান
থেকে একটা দড়ি কেটে প্যান্টে বেঁধে নেয়। আর তারপর লাস্টবারের মতো সমস্ত প্রাণীগুলোকে খাবার দিয়ে ওদেরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর তারপর মায়ের বানানোর শেষ আচারটুকু খেয়ে তার ব্যাগ নিয়ে এখান থেকে রওনা শুরু করে। আর তখনই সে তার গাড়িতে লেখা স্মৃতিগুলো দেখে ইমোশনাল হয়ে পড়ে। আর তারপর সবকিছুর দিকে তাকিয়ে সে সবাইকে বিদায় জানায় এবং সেখান থেকে রওনা হয়। আর এরপর তারা তিনজন যেতে থাকে তাদের বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, এরপর রাত হয়ে গেলে সে তাদের তিনজনের পিপাসা লাগে এবং ভাগ্যক্রমে সেখানে তারা একটা কফিলের তাঁবু দেখতে পায়। আর তখন ইব্রাহিম সেখানে গিয়ে লুকিয়ে পানি নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই তাঁবুর ভেতরে থেকে দুজন লোক ওদেরকে দেখে ফেলে এবং ওদের উপর গুলি করা শুরু করে। আর তখন ওরা তিনজন প্রাণ হাতে নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। তবে ওরা সৌভাগ্যবশত গুলির হাত থেকে বেঁচে যায়। তো পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখতে পায় চারদিকে মরুভূমি আর বালু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে রাতে পালানোর চক্করে ইব্রাহিম এখন সমস্ত রাস্তাই ভুলে গিয়েছে, কিন্তু তবুও তারা যাত্রা কন্টিনিউ করে। আর কিছু দূর যাওয়ার পরে সূর্যের আলো এবং খাবারের অভাবে হাকিমের হ্যালুসিনেশন করা শুরু হয় এবং সে দেখে দূরে একটা উট পানি খাচ্ছে। আর তাই হাকিম সেই দিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু ইব্রাহিম বলে সেখানে কোনো উট নেই, এটা হচ্ছে চোখের ধোকা। কিন্তু হাকিম কোনো কথা শুনে না। আর সে সেখানে গিয়ে দেখতে পায় একটা মৃত উট পড়ে রয়েছে। আর ভয় পেয়ে সে আবার ওদের কাছে চলে আসে। আর কিছু দূর যাওয়ার পরে তিনজন নামাজ পড়তে শুরু করে। তো ইব্রাহিম সিজদা দেওয়ার সময় সে দেখে বালু থেকে সাপ বেরিয়ে আসছে। আর এই সাপগুলোর নাম হচ্ছে স্যান্ড ভাইপার। আর এই সাপগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, মানে মরুভূমির একটা অভিশাপ মনে করো। এরা মরুভূমিতেই থাকে, গরমে কিছু হয় না এবং এরা প্রচুর বিষাক্ত। তো যাই হোক, এটা দেখে ইব্রাহিম দৌড়ে হাকিম কিনে সেখান থেকে সরে যায়, কিন্তু নাজিম তো ঠ্যাং ভাঙা। নাজিম ওদের কাছে আসতে চাইলে ইব্রাহিম বলে একটা জায়গায় দাঁড়িয়ে যাও। তো নাজিম তো অনেক চেষ্টা করছিল, কিন্তু এত সাপ দেখে আমাদের শরীরে তো কেমন লাগছে। তো তারপরও ভাগ্যক্রমে বেঁচে যায় এবং সমস্ত স্যান্ড ভাইপারের বাচ্চাগুলো সেখান থেকে চলে গিয়েছে আর কি। কিন্তু এতক্ষণে বালিতে দাঁড়িয়ে থাকার কারণে নাজিমের পায়ে অনেক ফুসকা লেগে যায়। আর এর কারণটা হচ্ছে গতকাল রাতে ওই যে পালানোর সময় জুতাগুলো হারিয়ে গিয়েছে। আর তখন ইব্রাহিম এটা দেখে তার পায়ে থুতু লাগিয়ে দেয়। আর তারপর তারা সেদিন সে জায়গাতেই থেকে যায়। আর পরের দিন সকাল হলে ইব্রাহিম যখন তাদের নিয়ে রওনা দেওয়া শুরু করে, তখন নাজিরের পায়ে আবারও ফুসকা পড়ে যায়। তো হাকিম তখন বলে এই পা নিয়ে তুমি তো আর হাঁটতে পারবে না। তো ইব্রাহিম এটা দেখে তখন তার গা থেকে জামা খুলে ওর পায়ে পেঁচিয়ে দেয়। আর তারপর তারা আবারও রওনা শুরু করে। আর কিছু দূর যাওয়ার পরে সূর্যের আলোতে হাকিম আবারও সেন্সলেস হয়ে যায়। আর ইব্রাহিম তখন নামাজ পড়ে দোয়া পড়তে থাকে। আর কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলে তারা আবারও হাঁটা শুরু করে এবং তাদের অবস্থা ক্রমশ অনেক খারাপ হতে থাকে। আর তখন ইব্রাহিম হাকিমকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে। আর কিছু দূর গিয়ে আবারও নাজিবের অবস্থা খারাপ হয়ে যায়। আর তখন ইব্রাহিম ওদের মাথায় বালি দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করে। আর তারপর হাকিমের অবস্থা যখন আরো খারাপ হয়ে যায়, তখন ইব্রাহিম করে কি ওর শরীরের ঘাম খেয়ে ওকে সুস্থ করার চেষ্টা করে। তবে ওদের দুজনকে কেয়ার করতে করতে ইব্রাহিম নিজে অসুস্থ হয়ে যায়। আর এরপর তারা সেখানেই রাত কাটায়। আর পরের দিন তারা তিনজন আবারও রওনা শুরু করে। আর অনেকটা পথ অতিক্রম করার পরে হাকিমের আবারও হ্যালুসিনেশন করা শুরু হয় এবং সে দেখে সামনে অনেকগুলো বিল্ডিং। আর তখন সে আবারও সেগুলোর দিকে দৌড়ে যেতে থাকে। আর এরপর কিছুটা দূরে গিয়ে সে লুটিয়ে পড়ে যায় এবং ক্ষুধার জ্বালায় মরুভূমির বালু খাওয়া শুরু করে। তো নাজিব আর ইব্রাহিম যখন ওদেরকে বাধা দিতে আসে, তখন সে ইব্রাহিমকে আঘাত করে এবং নাজিবের গলা চেপে ধরে, মানে পাগল হয়ে গিয়েছে। আর এরপর আবার ওই বিল্ডিং এর দিকে দৌড়ে যেতে শুরু করে। মানে দৃশ্যগুলো দেখে বুঝতে পারছো মানে কত সুন্দর করে ফুটে উঠিয়েছে। কিন্তু বালু খাওয়ার পরে যেটা হয়েছে, কিছুক্ষণ পরও গিয়ে পড়ে যায় এবং ওর মুখ দিয়ে রক্ত বমি হয় এবং বেচারা হাকিম সেখানেই ছটফট করতে করতে ক্ষুধায় তৃষ্ণায় তার ভাইয়ের হাতে মারা যায়। আর এই দৃশ্য দেখে নাজিবের অবস্থা আরো খারাপ হয়ে যায়। আর সেই ইব্রাহিমের পায়ে পড়ে তাকে বাঁচাতে বলে। আর তখনই সেখানে একটা ধূলিঝড় শুরু হয়। আর ইব্রাহিম এটা দেখে নাজিবকে নিয়ে সরে যেতে চায়, কিন্তু নাজিব হাকিমের লাশ ফেলে সেখান থেকে যেতে চায় না। আবার এদিকে ধূলিঝড়ও কাছাকাছি চলে এসেছে। তবে ভাগ্যক্রমে অনেক কষ্টে তারা সেই ঝড় থেকে বেঁচে যায়, নইলে পুরো ঝড়ের ওই বালির নিচে তারা চাপা পড়তো। তবে ঝড়ের কারণে হাকিমের বডি বালুর নিচে চাপা পড়ে যায় এবং এর সাথে হাকিমের যত গল্প সব চিরদিনের মতো শেষ হয়ে যায়, লাশও কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, সেদিন রাত হয়ে গেলে তারা সেখানেই থেকে যায়। আর পরের দিন সকালে নাজিব চুপচাপ বসে থাকলে ইব্রাহিম ওকে ভরসা দিতে শুরু করে এবং সে বলে আমরা এত দূরে এসে হাল ছেড়ে দেব না। আর তখন নাজিব মনে কষ্ট নিয়ে আবারও যাত্রা শুরু করে এবং ওই উত্তপ্ত মরুভূমিতে ওদের শরীরের সকল পানি শুকিয়ে যায়। ইব্রাহিমও ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলেছে। তবে অনেকটা দূরে যাওয়ার পরে তারা ক্লান্ত হয়ে একটা জায়গায় যখন শুয়ে পড়ে, তখন ইব্রাহিম সেখানে সামনে একটা গিরগিটি দেখতে পায় আর বুঝতে পারে আশেপাশে হয়তো পানি রয়েছে বা গাছ রয়েছে। তো এরপর নাজিব আর ইব্রাহিম সেই পানির খোঁজে হাঁটতে থাকে। আর কিছুটা দূরে গিয়ে তারা মরুভূমির মতো গাছপালা ঘেরা একটা কুয়ো দেখতে পায়। আর এটা দেখে ইব্রাহিম সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে শুরু করে। আর নাজিব তো পিপাসা সহ্য করতে না পেরে দৌড়ে সেই কুয়ার কাছে যেতে থাকে, কিন্তু ইব্রাহিম ওকে থামাতে চায় এবং ধাক্কা মেরে সেই কুয়ার থেকে দূরে সরিয়ে দেয়। কারণ তোমরা তো জানো, ও যদি হঠাৎ করে অনেক পানি খাওয়া শুরু করে, কারণ ও তো অনেকক্ষণ ধরে পানি খায় না, ওর ভেতরে কলকব্জা সব শুকিয়ে আছে, পানিটা তো পাস হতে পারবে না, গলায় আটকে পড়ে মারা পড়বে। আর এরপর ইব্রাহিম ওকে অল্প অল্প করে পানি খায়, তারপর ভালো করে পানি খায় এবং সেখানে তার অনেকক্ষণ বিশ্রাম করে। আর তারপর ইব্রাহিম সেই জায়গার আশেপাশ দিয়ে ঘোরার সময় একটা কাচের বোতল পায়, যেটা দিয়ে ইব্রাহিম অনেক সুন্দর একটা বাঁশির সুর বাজাতে থাকে এবং এই বাঁশির সুরটা অনেক মধুর ছিল আর কি। তো যাই হোক, এই সুন্দর বাঁশির সুর শুনতে পেয়ে নাজিবের শরীরে কিছুটা শক্তি ফিরে আসে। তখন আর সেখানে পাখির ঝাঁক দেখে ইব্রাহিম বুঝতে পারে
পারে তাদের এখন কোন দিকে যেতে হবে, মানে পাখিগুলো কোন দিকে থেকে আসছে। তো যাই হোক পরের দিন সকালে তারা আবারও যাত্রা শুরু করে এবং অনেকটা দূরে যাওয়ার পর তারা একটা বিস্কুটের প্যাকেট দেখতে পায়, যেটা দেখে তারা বুঝতে পারে তারা হয়তো লোকালয়ের খুব কাছে চলে এসেছে। আর আরেকটা সামনে গেলে তারা গাড়ির চাকার পায়ের ছাপ দেখতে পায়, আর তারা মনে করে হয়তো সামনেই রাস্তা রয়েছে। তবে সামনে গিয়ে তারা কোনো রাস্তা দেখতে পায় না। আর এটা দেখে নাজিব হতাশ হয়ে আবার অসুস্থ হয়ে পড়ে এবং রাতে তারা দুজনে একটা জায়গায় ঘুমিয়ে পড়ে। বাট সকালে ঘুম থেকে উঠে নাজিব দেখতে পায় তার পাশে ইব্রাহিম আর নেই। আর এদিক ওদিক তাকে নাজিব বুঝতে পারে যে ইব্রাহিম হয়তো চলে গিয়েছে। তবে ইব্রাহিম যাওয়ার সময় তার জন্য এক বোতল পানি আর একটা শুকনা খেজুর রেখে গিয়েছে, যেটা ওই কুয়োর কাছ থেকে সে নিয়েছিল। তবে কেন ইব্রাহিম ওকে রেখে গিয়েছে এটা হয়তো তোমরা সিনেমা লাস্টে বুঝতে পারবে, একটা টুইস্ট আছে আর কি। তো যাই হোক এরপর নাজিব সেই পানির বোতল নিয়ে একা একা যাত্রা শুরু করে। আর কিছুটা দূরে গিয়ে সে ক্লান্ত হয়ে গেলে ইব্রাহিমের রেখে যাওয়া পানি আর খেজুরটি খেয়ে কিছুটা শান্তি পায়। কিন্তু এই মরুভূমিতে এক বোতল পানি খেয়ে কতক্ষণ থাকা যায়? নাজিবের হাঁটার মতো শক্তিও ছিল না, সে নীরব সেখানেই বসে থাকে। কিন্তু হঠাৎ করে সে একটা গাড়ির আওয়াজ পায়, আর গাড়ির আওয়াজ শুনতে পেয়ে নাজিব বহু কষ্টে শেষবারের মতো চেষ্টা চালায়। তবে কিছুটা দূরে গিয়ে সে লুটিয়ে পড়ে আর তার হাতে থাকা বোতলটা গড়িয়ে একটা শক্ত জিনিসের উপর পড়ে। আর ওই শব্দ পেয়ে নাজিব বুঝতে পারে যে এটা একটা পিচ ঢালা রোডের উপর পড়েছে। আর তারপর সে রোডে এসে ট্রাক ড্রাইভারকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেটা তার পাশ দিয়ে চলে যায়, ফলে সে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। আর পরের দিন সকালে সে আরেকটি গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু ওই ব্যক্তিটা ওকে কোনো সাহায্য করে না। আর ঠিক তখনই পেছনে আরেকটা রোলস রয়েস গাড়ি আসে, অনেক বড় লোক একটা লোক। নাজিব তার কাছেও সাহায্য চায়। তবে ওই লোকটা একসময় পাগল মনে করে ইগনোর করতে চাচ্ছিল, কিন্তু তারপরে আবার গাড়িটা পিস ব্যাক করে এবং ওই ধনী ব্যক্তি বের হয়ে এসে এবং নাজিবকে তার দামি গাড়িতে বসে শহরের দিকে যেতে থাকে। আর এরপর ধনী লোকটি গাড়ির ভেতরে নাজিবকে খুব ক্লান্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় দেখতে পায়, আর সে নাজিবকে এক বোতল পানি দেয়, আর সেটা খেয়ে নাজিব গাড়িতে ঘুমিয়ে পড়ে। আর এর কিছুক্ষণ পরে লোকটি শহরে নাজিবকে একটা মসজিদের কাছে নামিয়ে দেয়। আর তারপর নাজিব ওই ধনী ব্যক্তিটিকে ধন্যবাদ জানায়, আর ধনী ব্যক্তিটিও সেখান থেকে চলে যায়। তো যাই হোক নাজিব শহরে এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে কারো কাছ থেকে সাহায্য না পেয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। আর জ্ঞান ফেরার পরে সে দেখতে পায় কুঞ্জিকা নামের একটা ইন্ডিয়ান লোক তাকে একটা হোটেলে নিয়ে এসেছে, আর সেখানে তাকে ভালো মতো গোসল করানো হয়, চুল কাটানো হয়, বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়। আর তার কিছুদিন পরে নাজিব কুঞ্জিকাকে সবকিছু খুলে বলে, মানে এত বছর পরে তার ভাষায় কথা বলা একটা লোক পেয়েছে। তো এরপর কুঞ্জিকা তার বাড়ির ফোন নাম্বার ম্যানেজ করে নাজিবের সাথে তার পরিবারকে কথা বলতে দেয় এবং 4 বছর পরে নাজিব তার স্ত্রীর সাথে কথা বলে সে জানতে পারে তাদের একটা ছেলে হয়েছে। আর নাজিবের স্ত্রীও জানতে পারে বা মাও জানতে পারে যে নাজিব বেঁচে রয়েছে। তো যাই হোক এরপর নাজিবকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আর তার কাছে যেহেতু কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট ছিল না, তো সৌদির নিয়ম অনুযায়ী সৌদির শাস্তি খেটে সৌদি সরকার তাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেবে। তো নাজিরের দেশে ফেরার সমস্ত প্রস্তুতি শুরু হয়ে যায়। তো পুলিশ স্টেশনে যখন তাদের দেশে ফেরার কাগজপত্র তৈরি হতে থাকে তখন নাজির পুলিশ স্টেশনে ইব্রাহিমের একটা ছবি দেখতে পায়। তবে এই সিনেমাতে এটা ক্লিয়ার করা হয়নি কেন পুলিশ স্টেশনে মোস্ট ওয়ান্টেড হিসেবে ওর নামটা দেওয়া। হতে পারে ইব্রাহিম তার কফিলকে মেরে সেখান থেকে পালিয়েছিল, আর এর জন্য ইব্রাহিম হয়তো ওর সাথে জড়ায়নি। যখন দেখেছে রোডের কাছাকাছি চলে এসেছে তখন হয়তো নাজিবকে সেখানে রেখেও আলাদা হয়ে গিয়েছে। তো যাই হোক এর পরের দিন নাজিব সহ তার মতো আরো অনেক লোকের একটা লাইনে দাঁড় করানো হয় এবং সেখানে যেটা হয় তাদের কফিলদের ডাকা হয়। তো এখানকার নিয়ম ছিল হচ্ছে কোনো কফিল যদি তাদের গোলামকে রাখতে চায় আবার নিয়ে রাখতে পারবে। তো এখানে আমরা দেখতে পাই একটা কফিল এসে তার গোলামকে মেরে মেরে নিয়ে যেতে শুরু করে। ভাই সিরিয়াসলি এটা মধ্যযুগ না ভাই, সিরিয়াসলি এটা এই আধুনিক যুগে এসে মানে এখন এই ধরনের একটা ব্যাপার চলে। অফকোর্স এটা খালি সৌদিতেই চলে, তুমি দুবাই বা বাহরাইন অন্য দেশে এরকম না। তো যাই হোক নাজিব এগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তখন নাজিব দেখতে পায় যে তার কফিলও চলে এসেছে। এটা দেখে তো নাজিবের হুশ উড়ে যায়, সে ধীরে ধীরে লুকানোর চেষ্টা করে, কিন্তু নাজিবের ওই শুয়োর কফিল ওকে চিনতে পারে। আর তারপর ওই লোকটি আরবি ভাষা অনেক গালিগালাজ পারে এবং অনেক কিছু বলে। তো নাজিব কিছু কথা তো বুঝতে পারে না, তবে ওর পাশে থেকে একজন বলে তোমার কফিল বলেছে আমি যদি তোর সত্যিকারের কফিল হইতাম তাহলে তোকে আমি এখানে মেরে মেরে নিয়ে যে মরার আগ পর্যন্ত তোকে আমি ইউজ করে বালিতে পুঁতে দিতাম। তো নাজিব এখন বুঝতে পারে 4 বছর আগে তাকে আর তার ছোট ভাইকে মিথ্যে বলে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা তারা অবৈধ গোলাম ক্রয় বিক্রয়ে দালাল ছিল। আর এগুলোকে সৌদি সরকার জানে না, দেখে না, এত আইন বিদেশিদের জন্য, ওদের জন্য আইন নাই। তো যাই হোক সেদিন শুক্রবার হওয়ার কারণে কোম্পানির লোক ওদেরকে নিতে আসেনি, আর পরদিন ওদের নিতে কিন্তু এসেছিল। তো যাই হোক আজ থেকে 4 বছর আগে যেদিন নাজিব এবং হাকিম নেমেছিল এয়ারপোর্টে, শুক্রবার হওয়ার কারণে ওর কোম্পানির লোকজন নিতে আসেনি, কিন্তু পরের দিন নিতে এসেছিল, কিন্তু ততক্ষণে ওই হারামজাদা ওদেরকে ধোকা দিয়ে নিয়ে গিয়েছে। তো এইগুলো ভেবে নাজিব কাঁদতে শুরু করে। আর 4 বছর হাকিম আর সে একটা মিথ্যা মানুষের কাছে ধোকা খেয়েছে, আর বেচারা হাকিম তো কারণ ছাড়াই মরে গিয়েছে। তার উপর আবার মরার উপর খাড়া রেখা। সৌদি আরবের আইন অনুযায়ী 3 মাস ওকে জেলে রাখা হয় এবং ইমিগ্রেশন করে দেশে পাঠানো হয়। আর এভাবে এই কষ্টদায়ক সার্ভাইভাল সিনেমাটা শেষ হয়। আর যেমন বলেছে এই সিনেমাটি সত্য ঘটনার উপর ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। তো ছবিতে তোমরা যাকে দেখতে পাচ্ছ তার গল্পটাই আমরা এতক্ষণ শুনলাম, ইনি হচ্ছেন আসল নাজিব। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের জানা মতে কারো যদি কোনো স্টোরি থাকে সেটা কমেন্টে জানাতে পারো, তাহলে ওই কমেন্ট পড়ে আমরা অনেক কিছু জানতে পারবো।